স্বাগত বাংলাদেশ লাইভে, সাথে আছি আমি আফসার উদ্দিন। চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা বর্ষা মৌসুমের অধিকাংশ সময়ই এই এলাকায় থাকে জলাবদ্ধতা। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী শেখ জায়েদের সাথে। জায়েদ, এই এলাকার জলাবদ্ধতার কারণ কি বলছেন সেখানকার স্থানীয়রা? ধন্যবাদ আফসার উদ্দিন। আমি আছি সিডি আবাসিক এলাকা। আপনি যেমনটি বলছিলেন, এই এলাকার জলাবদ্ধতার কারণ হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে নিচু এলাকা। এটি সিডি আবাসিক এলাকা করার সময় এই নিচু এলাকাটাকে বেছে নেওয়া হয়েছিল, কিন্তু তারপর বেশ কয়েকবার এটি সংস্কার করা হয়েছে। বিশেষ করে রাস্তাগুলো এখানে ডুবে যায় যখন বৃষ্টি হয়। এখনও সংস্কার কাজ চলছে, বিভিন্ন অংশে রাস্তার সংস্কার কাজ চলছে, রাস্তা উঁচুকরণের কাজ চলছে। তবে এখন যে সমস্যাটা, এই বছর আসলে মানুষজন জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন কিনা সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এখনও যেহেতু কাজ চলছে, যেই নালাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও ভরা। নতুন নালা করার পরও সেগুলো কিন্তু পরিচ্ছন্ন রাখা হচ্ছে না, সেগুলোতেও এখনও ময়লা আবর্জনা নোংরা অবস্থা চলছে। তো পুরো সিডি আবাসিক এলাকা জুড়ে রাস্তা উন্নয়ন, নালা উন্নয়ন এগুলোর কাজ চলছে। যেহেতু কাজ চলছে সেহেতু ঠিক এই বছর তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন কিনা সেটি একটি বড় বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, এই এলাকাতে কিন্তু অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে শিশুদের যাতায়াত বেশি। যেহেতু উন্নয়ন কাজ চলছে, ধুলার একটা ভোগান্তি আছে এলাকায়। ধুলাবালুর কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, এরকম কয়েকটি অভিযোগ কিন্তু এখানকার মানুষজন করেছেন। আমরা একটু দেখাতে চাই এই যে নতুন উন্নয়ন কর্মকাণ্ডগুলো চলছে সেগুলোর সুবাদে মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ধুলাবালি ছাড়া। ঠিক এই সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং এইভাবে যদি গোটা চট্টগ্রামে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, খনন করা হয়, তাহলে হয়তো এই জলাবদ্ধতার ভোগান্তি থেকে মানুষজন মুক্তি পাবেন। সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলেছেন যে চট্টগ্রামের এই খালগুলো পরিষ্কার করা হলে, যদি নালা পরিষ্কার করা না হয়, তাহলে কিন্তু এই আবাসিক এলাকার পানি বের হওয়ার যে পথ, সেই পথগুলো যদি পরিষ্কার করে দেওয়া না হয়, তাহলে এই ধরনের কয়েকদিন পর পর উন্নয়ন কাজ করেও মানুষকে মুক্তি দেওয়া যাবে না। একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, এদিকে আসেন। সেটি হচ্ছে, এখানে উন্নয়ন কাজ কতদিন যাবত চলছে? রাস্তা উঁচু করতেছে যে 2-3 বছর চলতেছে। 2-3 বছর ধরে চলতেছে। এই বছর কি পানি থেকে বাঁচতে পারবেন, কি মনে হয়? এই বছর খাল খনন করলে বোঝা যাবে কি। আচ্ছা, খাল এখনো খনন করে নাই, খাল পরিষ্কার করেছে। আমরা একটু দেখাতে চাই, খালের যে ময়লা আবর্জনাগুলো ছিল কিছুটা পরিষ্কার করা হয়েছে, কিন্তু এর অবস্থা হচ্ছে যে খালের উপর দিয়ে এখনো মানুষ যেতে পারবে, অর্থাৎ গভীরতা নেই। খাল খনন করার কর্মসূচি আছে, আমরা যেটি দেখেছি ওই পাশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে করা হচ্ছে। খালটি খনন করা হলে একই সাথে যেই নালা নর্দমা, যেই নালাগুলো রয়েছে খালের মধ্যে পানি আসার, সেই নালাগুলো যদি পরিষ্কার রাখা হয়, তাহলে এই এলাকার মানুষজন এই প্রত্যেক বছর যে একটা দীর্ঘ সময় জলাবদ্ধতার ভোগান্তিতে থাকেন, সেটি থেকে হয়তো নিষ্কৃতি পেতে পারেন। এই এখানকার অবস্থা। একটু কথা বলবো আপনার সঙ্গে। কতগুলো স্কুল আছে এখানে? এখানে স্কুল আছে আপনার 2-3টে আছে, কিন্তু আমরা তো দেখলাম অনেকগুলো স্কুল, কিন্ডারগার্টেন আছে অনেকগুলো। হ্যাঁ, 30-32টা স্কুল আছে। 30-32টা স্কুল, এটি কিন্তু একটি অসঙ্গতি। একটি এলাকায় এতগুলো স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থাকার কথা না। অর্থাৎ এখানে আশপাশের যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেগুলো থেকেও শিক্ষার্থীরা কিন্তু এখানে পড়তে আসেন। জলাবদ্ধতা থাকার কারণে তাদের কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটি বড় বাধা হয় এই জলাবদ্ধতা। তো এই যে স্কুল স্থাপন করা, সেটির ক্ষেত্রেও একটি শৃঙ্খলা আসা দরকার। একই সঙ্গে জলাবদ্ধতা মুক্তকরণের লক্ষ্যে খালটি খননের পাশাপাশি যে নালাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার রাখা দরকার বলে মনে করছেন এই এলাকার বাসিন্দারা। এই ছিল আমার কাছে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে সর্বশেষ আফসার উদ্দিন। জায়েদ, ধন্যবাদ আপনাকে। জায়েদ জানাচ্ছিলেন যে আগ্রাবাদে আসলে 3 বছর ধরে উন্নয়ন কাজের কারণে মানুষের যে অসুবিধাগুলো হচ্ছিল এবং সেখানকার শিক্ষার্থীদের যে অসুবিধা হচ্ছিল সে বিষয়ে তিনি জানাচ্ছিলেন। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে ট্যানারি পল্লী হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করা হলো, কিন্তু এবার ট্যানারি দূষিত বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে ধলেশ্বরী, যা বংশী, তুরাগ ও কালীগঙ্গা হয়ে আবারও বুড়িগঙ্গাতেই এসে পড়ছে। এ বিষয়ে পরিবেশবিদদের বারবার তাগাদা দেওয়ার পরও কোনো পদক্ষেপ নিচ্ছে না ট্যানারি কর্তৃপক্ষ। বিস্তারিত জানতে সাভার থেকে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী নাজমুল হুদার সাথে। নাজমুল, ট্যানারি দূষিত বর্জ্য নদীতে পড়ার কথা না, কিন্তু কেন এগুলো হচ্ছে এবং এর ফলে সেখানকার অবস্থা কি দেখছেন?
ধন্যবাদ আফসার। আমি এই মুহূর্তে রয়েছি যে চামড়া শিল্প ট্যানারি নগরীতে, যেখানে বুড়িগঙ্গা হয়ে ধলেশ্বরী হয়ে বংশী নদী এবং আপনারা দেখছেন যে আবার বুড়িগঙ্গায় সংযুক্ত হয়েছে। এই নদীটির এখন যে অবস্থা দেখছেন যে সরাসরি এই যে এইখান থেকে যে বর্জ্যগুলি আপনার বাইপাস, যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, যে বাইপাস যে মানে বর্জ্যটি বাইপাস করে ফেলানো হচ্ছে। আপনারা দেখছেন যে একদম আপনার নদীর ঠিক আপনারা দেখছেন কিভাবে জায়গাটি ভেঙে গেছে এবং পুরা বর্জ্যটা সরাসরি নদীতে চলে যাচ্ছে এই দিক দিয়ে। আর এরই মধ্যে আপনারা দেখছেন যে একটি চূড়াই পাইপ বসানো হয়েছে। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে পাইপটি, এই পাইপটি আপনারা দেখছেন যে এই মুহূর্তে যে পাইপটি এখানে রাখা হয়েছে, সেই পাইপটা তারা এখন আমাদের দেখে চলে গেছে এখানকার লোকজন, যারা সরাসরি যে চূড়াই পথে যে বর্জ্যটি ফেলানো হচ্ছে। আপনার এই এলাকার যে যারা পরিবেশ সংগঠক, যারা পরিবেশ নিয়ে কাজ করে, নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও যে সংগঠনগুলি রয়েছে, তারা আপনারা দেখছেন যে তারা সবসময় কাজ করছে। আমরা একটু দেখাবো এইখান থেকে সরাসরি যে যেই বর্জ্যটা এইখান থেকে আপনার একটু যেখানে ডাম্পিং করা হচ্ছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমরা কিভাবে এখানে ডাম্পিং করা হচ্ছে, কিভাবে সেখানে জোড়া মানে রাখা হয়েছে। আপনাদের সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি যে এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই যে সেই ট্যানারির যেই বর্জ্যটি আপনারা দেখছেন একদম নদী ঘেঁষা যে জায়গাটা বেড়িবাঁধের মতো করে রাখা হয়েছে, সেই বেড়িবাঁধটির মধ্যে আসলে যেভাবে আপনাদের আমি একটু দেখাই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনি কিভাবে এই বর্জ্যটি ডাম্পিং করা হচ্ছে এবং এইখান থেকে একটু বৃষ্টি হলেই ওভারফ্লো হয়ে সরাসরি নদীতে চলে যাচ্ছে। এবং এই যে নদীর যে পথটি রয়েছে, এই পথটি আপনি দেখেন যে একদম এইখান থেকে সরাসরি আমরা আপনাকে একটু নদী দেখাতে চাই যে নদীর যে অবস্থা আপনি দেখছেন যে পুরো একদম নদীতে পড়ছে। আমরা আপনার সাথে কথা বলবো। আপনি তো পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন শামসুল ভাই, কি অবস্থা দেখছেন আপনি? তো এই যে পরিবেশ দেখে নদীর অবস্থা তো একদম ভয়ঙ্কর অবস্থা রয়েছে নদীর, কি মনে হচ্ছে আপনার কাছে এই মুহূর্তে নদীটি দেখে? না আসলে এটা একটু পিছনের কথা বলতে হয় আমাদের। সেটি হলো হাজারীবাগ থেকে এটা সরানোর একটা তাগিদ ছিল, দীর্ঘদিনের আন্দোলন ছিল ঢাকাবাসীর। তো আমরা জানি না ঠিক কি কারণে এরকম একটা পচনশীল ব্যবসা বুড়িগঙ্গার উজানে এসে ধলেশ্বরীতে সাভার এলাকায় মাত্র 7 কিলোমিটার এরিয়াল ডিস্টেন্স, সেইখানে এসে এরকম পচনশীল ব্যবসাটা কেন করা হলো আমরা সাভারের মানুষ বোধগম্য না। আমরা শুরুতে দেখেছি, শুরুতেই এটা আপনি যা দেখছেন টোটাল এরিয়ার অলমোস্ট 20% হলো খাস জমি, নদীর জমি। এখন যে নদী আন্দোলন রক্ষা, নদী বাঁচাও, নদীর বেদখল এই সে নিয়ে কাজ হচ্ছে। এখানে প্রথম যেটা সরকারিভাবে এই ট্যানারিতে অ্যাবাউট 20 to 25% অফ টোটাল ল্যান্ড এটা নদীর জমি নেওয়া হলো। যাই হোক, আমরা যেটা অনেক দিন পর হলো, দেরিতে হলো রিয়ালাইজ করতে পারছি, ইট ওয়াজ এ পলিটিক্যাল ডিসিশন। আমাদের পার্শ্ববর্তী সাভারের পার্শ্ববর্তী এলাকার এমপি সাহেবরা 2002-03 এই সময়টায় এই পচনশীল প্রকল্পটা এখানে নেওয়া হয়। এবং আরও ফানি ব্যাপার মনে হয় আমাদের কাছে, আপনারা দেখছেন যে এই যে পরিস্থিতির এই মুহূর্তে যে অবস্থা রয়েছে, আসলে এই মানে যে ট্যানারি তারা বলছে যে এইগুলি যদি সংস্কার করা হয় তাহলে লোকবল দিয়ে এইগুলি ঠিকঠাক করে এবং তার জন্য নদীর পানিটা ব্যবহার করতে পারে, সেই দাবি তুলেছে পরিবেশ সংগঠকরা। এই ছিল সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ নাজমুল আপনাকে। নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত বাংলাদেশ লাইভে। 44 মাসের বকেয়া বেতন সহ বেশ কিছু দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। এর আগে বিভিন্ন দাবিতে গতকাল থেকে কর্মবিরতি পালন করছে কর্মকর্তাদের একাংশ। বিস্তারিত জানতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক।
মানিক, কর্মচারীদের দাবি কি, আর এই দাবির কারণে, এই কার্যক্রমের কারণে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে কোনো রকম কর্মবিরতি বা কোনো রকম প্রভাব পড়ছে কিনা, কি দেখছেন? আফসার, আপনাকে ধন্যবাদ। আসলে আপনাকে একটি বিষয় জানিয়ে দেই যে কর্মকর্তা এবং কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে স্থবির হয়ে পড়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম। একটি বিষয় বলে রাখি যে উপাচার্যের পিএস আমিনুর রহমান এবং সহকারী রেজিস্ট্রার গোলাম মোস্তফাকে অন্য শাখায় বদলির দাবিতে কর্মকর্তারা গত 3 দিন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে। সেই রেশ না কাটতেই আজকে সকাল থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়ন তাদের কর্মচারী নীতিমালা সংশোধন এবং 44 মাসের বেতন আদায় সহ 10 দফা দাবিতে তারা তাদের এই কর্মবিরতি, অনির্দিষ্টকালে কর্মবিরতি পালন করছে। আসলে এই দুটি কর্মকর্তা এবং কর্মচারীদের এই আপনার কর্মবিরতির কারণে কার্যত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে সবকিছু দেখা গেছে, সকল কর্মকাণ্ডে দেখা গেছে আসলে স্থবিরতা। আমরা কথা বলতে চাই যে রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের সভাপতি নূর আলমের সাথে, আসলে কেন তাদের এই অনির্দিষ্টকালের কর্মবিরতি। জনাব নূর আলম, আপনাকে নিউজ 24 স্বাগত। আসলে আপনার কাছে জানতে চাই যে আপনারা আজকে থেকে অনির্দিষ্টকালের আপনার কর্মবিরতিতে পালন করছেন, তো আসলে এটা আপনাদের কতদিন চলতে পারে এবং এটার আসলে মূল কারণটা কি? আমরা আমাদের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসতেছি। আমাদের এই আন্দোলন সংগ্রামে বিভিন্ন আশ্বাস দিয়ে আমাদেরকে আন্দোলন আমরা তুলে নিয়েছি বিভিন্নভাবে। তবে এবারে যে আমরা কর্মসূচি দিয়েছি, এই কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের নীতিমালা, বকেয়া বেতন সহ 10 দফা দাবি বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলতে থাকবে এবং কঠোর থেকে কঠোরতম আন্দোলন দিতে আমরা বাধ্য হব। এই বিষয়ে উপাচার্য মহোদয় আপনাদেরকে কি বলেছেন? আপনাদেরকে এই বিষয়ে আমরা বারংবার উপাচার্য স্যারের সঙ্গে কথা বলেছি। উনি বিভিন্ন সময় বিভিন্ন কমিটি, বিভিন্ন সিন্ডিকেট আমাদেরকে দেখাইছেন, কিন্তু কোনো কাজ করেননি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলতে চাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আপনার কাছে, যে আপনাদের এই দাবির তো একই দাবি, তো আসলে আপনার উপাচার্য মহোদয় আপনাদের কি বলেছেন এই বিষয়ে? ধন্যবাদ। আমরা গতকালকে উপাচার্য মহোদয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। তিনি আমাদেরকে ওই আগের মতোই, যে আগামী সিন্ডিকেট এপ্রিল মাসে তালবাহানা, আমরা 44 মাসের বকেয়া বেতনের জন্য কথা বলছি। উনি এতদিন পর বলতেছে ওটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, আমি ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করব, তারপর এটা আমি তোমাদের সাথে কথা বলবো। তার আগে আমরা এই জন্যেই, তার এই বৈষম্যমূলক কথাবার্তার কারণেই আমরা আজকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক। 44 মাসের বেতন এবং কর্মচারী নীতিমালা সংশোধন না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন এই এখানকার কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ। রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আফসার আমার কাছে সর্বশেষ। রেজাউল করিম মানিক, ধন্যবাদ আপনাকে। আর এরই মাধ্যমে শেষ হলো বাংলাদেশ লাইভ। ধন্যবাদ।